হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে আসে বসার জন্য। আসলে আমি একটু জাস্ট মেন্টালি একটু ইরিটেট ছিলাম। সারা রাত জাগা। আমার একটা মামাতো ভাই খারাপ অবস্থায় আর কি। পরে ঢাকায় পাঠানো হচ্ছে। তো এখানে ভর্তি করার চেষ্টা করছিলাম গত মাসে কোভিড নিয়ে। পারি নাই। পরে রংপুর থেকে তার একদম এক সাইড পুরা নিউমোথেরাপি পোস্ট কোভিড কমপ্লিকেশন হয়ে বাম সাইডের পুরা ফুসফুসটা কলাপস হয়ে গেছে। নিউমোথেরাপি হয়ে গেছে, বাতাস ঢুকে গেছে। সেটা এখন ঢাকায় পাঠাইলাম, সারা রাত ঢাকায় ছিল। ঢাকার অবস্থা আরো খারাপ। কোনো করোনা ওয়ার্ডে কোনো হাসপাতালে কোনো জায়গায় বেড নেই। শেষ পর্যন্ত মানে একদম হাসপাতালে পরিচালক, ডাইরেক্টর সবাইকে ফোন করে একটা একটা কোনো মতো একটা সিট ম্যানেজ করতে পারছি। এখনো জানি না কি হবে। এর মাঝখানে মাঝে মধ্যে একটু ফোন আসবে। বিরক্ত হয় না তোমরা, কিছু করার নাই, বুঝছো না? ডাক্তার হলে যা হয় আর কি, এটা তোমাদেরকেও ফেস করতে হবে, বুঝছো না? ভালো হলে সুনাম পাবো না, কিন্তু খারাপ হয়ে গেলে সারা জীবন তোমাকে দোষ দিবে। নিজের মামাতো হয়তো খুব প্রেসারে আছে, হ্যাঁ, এটা নিয়ে। তো শুরু করি আমরা আমরা জাস্ট আমরা শুরু করছিলাম যে এর আগে বলছিলাম যে ইসকেমিক হার্ট ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আমাদের ইসিজির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা এটাই। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ যে সব ইনসিডেন্ট গুলো ঘটে, যেসব নিয়ে উপজেলা পর্যায়ে মারামারি হয়, তার মেইন কারণ হলো মায়োকার্ডিয়াল ইনফার্কশন। পেশেন্ট গ্যাসের ওষুধ মনে করে অ্যান্টাসিড খায়, গ্যাসের ওষুধ খায়, তারপরে দেখা যায় কিছুক্ষণের জন্য সাময়িক একটা লুসেন্ট ইন্টারভাল আসে, যে কিছুক্ষণের জন্য সে আরাম পায়, তবে সে মনে করে আমি তো ভালোই আছি। আবার ঘুরে বেড়ায়, আরো কার্ডিয়াক লোড বেড়ে যায়, রোগী হঠাৎ করে খারাপ হয়ে এমার্জেন্সিতে আসে। তখন স্বাভাবিকভাবেই এখন মানে আমাদের সময় যে যারা ডিউটি ডক্টর ছিল অনেক সিনিয়র, মনে করে রিটায়ারমেন্টের আগে যাবে, মেডিকেল অফিসার হয়ে আছে। কিন্তু এখন তো তা না, এখন যারা আছে সবাই ইয়াং এনার্জেটিক। এখন যারা বিশেষ করে হেলথ কমপ্লেক্সে আছে তারা সবাই খুব জানে, বেশ জানে। এবং তারা যখন একটা রোগী দেখে প্রেসক্রিপশন করে, আমাদের সঙ্গে প্রেসক্রিপশনে খুব একটা পার্থক্য থাকে না। হয়তো একটু কাউন্সিলিং এ একটু থাকে, এটা স্বাভাবিক, এটা অভিজ্ঞতার ব্যাপার। হয়তো কিছু ছোটখাটো একটু মাথা ঘষা থাকে আর কি, আমি যেটা বলি, ঠিক আছে, একটু চেঞ্জ করতে হয়। কিন্তু আলটিমেটলি সবাই এরা খুব স্কলার, খুব ভালো। যার ফলে তারা যখন বুঝতে পারে যে দিস পেশেন্ট ইজ সাফারিং ফ্রম মায়োকার্ডিয়াল ইনফার্কশন, পালস কমে গেছে, পালস বেশি হয়ে যাচ্ছে, মানে শকের ফিচার, টেকিকার্ডিয়া হচ্ছে, ব্লাড প্রেশার ফল করতেছে, হাইপোটেনশন হচ্ছে, পেশেন্ট কোল্ড ক্ল্যামি স্কিন হচ্ছে, তারা বুঝতে পারে যে পেশেন্ট ইজ ইন শক। তখন তারা বলে পেশেন্টটাকে আপনি দ্রুত হায়ার সেন্টারে নেন, যেখানে আইসিইউ অথবা সিসিইউ আছে। এই তখন রোগী বলে, এই একটা হাসপাতালে ডাক্তার দিছে, এরা কিছু হলেই কয় মেডিকেলে পাঠাও। এই মনে করো 10 জনের মধ্যে একজন যদি স্লোগান তোলে হুক্কা হুয়া, শুরু হয়ে গেল শিয়ালের মতো হুক্কা হুয়া। তারপরে যে বাদাম বেচতে আসছে সেও হুক্কা হুয়া, যে রিক্সা ঠেলতে আসছে সেও হুক্কা হুয়া। এই দেখা গেল যে কেউ না, রোগীর লোকে ঠিক মতো নাই, রোগীর লোক চলে গেছে, হয়তো রোগী দিয়েও চলে গেছে, বাদ দিকে সিলাইতে আছে, গ্যাঞ্জাম হইতে আছে। একটা হাসপাতাল, একটা প্রাইমারি লেভেলে হাসপাতাল একটা সার্কাস। এটা তো একটা ডাক্তারের জীবনে সবচেয়ে টেম্পারমেন্ট রাখার জায়গা, একটা পরীক্ষার জায়গা আর কি, ঠিক আছে, যে তুমি কতটুকু নিজেকে ধৈর্য ধরতে পারো, কতটুকু নিজেকে করতে পারো। তো যাই হোক, তারপরে রোগীর স্বার্থ আগে, রোগীকে তো পাঠাইতে হবে, ওরা যে চিলাচিলি করুক এই রোগীটাকে। কারণ যত তাড়াতাড়ি, এখানে মিনিট ইস মাসল, প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে তার নেক্রোসিস হচ্ছে, কার্ডিয়াক মাসল নেক্রোসিস হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে হলো মিনিট ইজ মাসল। এটা যে স্লোগান, যেটা একটা ছিল আজ থেকে 5 বছর আগে, কার্ডিয়াক বিশ্ব হৃদরোগ দিবসের স্লোগান ছিল মিনিট ইজ মাসল। মানে প্রতিটা মিনিটে আপনার হার্টের মাসল নষ্ট হচ্ছে, অত যত তাড়াতাড়ি চিকিৎসা করা যায়। দি গোল্ডেন আওয়ার ইজ 30 মিনিট। 30 মিনিটের মধ্যে ডাক্তারের দেখতে গেলে গোল্ডেন আওয়ার। পারকুটনাস ইন্টারভেনশন করে যে জায়গা ব্লক হয়ে গেছে, একটা বেলুন ঢোকায় দিয়ে বড় করে দিবে, বা শেষ, রোগী একদম টনটনা, সঙ্গে পরবর্তী ওষুধ। 30 মিনিটস ইজ দ্য গোল্ডেন আওয়ার। আমাদের দেশে আমরা 12 ঘন্টা পর্যন্ত স্ট্রেপ্টোকাইনাস দেই, দ্যাট অলসো ভেরি গুড রেজাল্ট। কিন্তু এর পরে হয়ে গেলেই সমস্যা হয়ে যায়, তখন প্যাথোলজিক্যাল কিউ চলে আসে। নেক্রোসিস এরিয়াটা ফাইব্রোসিস replaced by fibrous tissue, and that fibrous tissue never relaxation and contraction, does not take part in the cardiac work. এটা একটা সমস্যা, যার ফলে এখানে নিজের বলুক আমাদেরকে জানতে হবে। আর তোমরা যারা কার্ডিওলজিস্ট হবা কিংবা মেডিসিন স্পেশালিস্ট হবা কিংবা এই ধরনের থাকবা, তারা তো বুঝবা যে দ্রুত কি করতে হবে। কাউন্সিলিং, এখানে কাউন্সিলিং একটা বড় একটা ফ্যাক্টর, ঠিক আছে।
তো জাস্ট এটা একটা ইসিজি, দেখো নর্মাল প্রথম জায়গার উপরে দিচ্ছে আমি একটা মার্কিং করে রাখছি যেটা নর্মাল, তার মানে এখানে পি আছে, কিউআরএস কমপ্লেক্স টি নর্মাল। কিন্তু হাইপার একুট যখন প্রথমে ব্লকটা হয়ে যাবে, যখন একটা আর্টারি ব্লক হয়ে গেল, তার মানে কোনো আর অক্সিজেনেশনের নাই, কোনো সাপ্লাই নাই, তখন ওই এরিয়াটা, ড্রেনিং এরিয়াটা যেখানে ওই আর্টারি সাপ্লাই করতো, সেখানে কি হবে? সেই পুরো এরিয়াটাতে কোনো আর ব্লাড যাবে না। ব্লাড না গেলে অক্সিজেন যাবে, কি হবে? অক্সিজেনও যাবে না। তখন কি হবে? নেক্রোসিস হওয়া শুরু করবে। অ্যান্ড দিস ইজ দি পিকচার অফ দি হাইপার একুট নেক্রোসিস। টল টি ওয়েভ, এসটি, এটা এখানে এসটি, এখানে আইসোইলেক্ট্রিক লাইন, এই যেটা হলো আইসোইলেক্ট্রিক লাইন, এটা এস, এটা টি, এস টি। এই সেই এস কই এখানে, আর টি কই এখানে। তার মানে বিশাল, কত ঘরে গেছে? মানে 5-5-10 ঘরের উপরে উঠে গেছে, বিশাল বড় হয়ে গেছে। এটা হাইপার একুট, এটা 30 মিনিটস এর মধ্যে। সাধারণত ইউজুয়ালি আপ টু 12 আওয়ার পর্যন্ত পারসিস্ট করতে পারে। এই সময়টা গোল্ডেন আওয়ার, ইউজুয়ালি 30 মিনিটস। এ সময় আমরা পিসিআই করি, পারকিউটেনাস করোনারি ইন্টারভেনশন করি, বেলুন ডাইলেশন, অথবা আমরা এই সময় পেশেন্টকে স্টেপ্টোকাইনেস দেই, ঠিক আছে? অথবা স্টেপ্টোকাইনেস না দিয়ে যদি আরো উন্নত দিতে চায়, তাহলে রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিন একটিভ আরটিপিএ দিই। এগুলো দেওয়া হয়, এগুলো খুব চমৎকার রেজাল্ট দেখা যায়। সঙ্গে সঙ্গে ব্লকটা, যেটা ব্লক আছে সেটা গলে যায়, ডিজলভ হয়ে যায় এবং রিক্যানালাইজেশন হয়, আবার সার্কুলেশন তৈরি হয়। তো এই 30 মিনিটস কেন গোল্ডেন আওয়ার বলতেছি? কারণ আসলে এই 30 মিনিটসে কিন্তু নেক্রোসিস হয় না, হতভম্ব হয়ে থাকে আমার সেলগুলো, স্টানটেন হয়ে থাকে। মনে করো হঠাৎ করে কোনো একটা পাবলিকেশন তোমার দেখা, রাস্তায় করে থাপ্পড় মারে ফেললা, লোকটা কিভাবে হতবাক হয়ে থাকবে, সে সঙ্গে কোনো রেসপন্স করবে না। এই যে হতবাকের টাইমটুকু, যে কি হলো এটা, এই কি হলো এটা হলো 30 মিনিট। এরপরে মনে করো মাপ টাপ চাই নিলা, ঠিক আছে, নরকে রিকনাইজেশন হলো, আর না হয়ে দৌড় দিলা, তো চলতে থাকলো গ্যাঞ্জাম। তাহলে মানে প্রোগ্রেস হতে থাকলো এমআইটা, আর ধীরে ধীরে পরের ধাপে রিসেন্ট চলে যাবে। 12 ঘন্টা যখন চলে যাবে, তখন যে এরিয়াটা ফাইব্রোস হয়ে গেল, সেই এলাকাটা হলো হয়ে গেল, মানে এখান থেকে আর কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস আর আসবে না। দ্যাট ইজ প্যাথোলজিক্যাল কিউ। এই যে প্যাথোলজিক্যাল কিউ, যেটা সাধারণত মোর দ্যান 2টা ঘর অথবা আর ওয়েভের 4/1 ভাগ, কেবল 3/1 ভাগ, মানে অনেক বড়। দেখো আর হচ্ছে কিউটা বড়, এটা প্যাথোলজিক্যাল কিউ, ঠিক আছে? তা দিস মিনস দেয়ার ইজ ফাইব্রোস টিস্যু দ্যাট নট প্রডিউস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, দ্যাট নট টেক পার্ট ইন কার্ডিয়াক ওয়ার্ক, ঠিক আছে? তার মানে হলো অলরেডি তার ইনজুর হয়ে গেছে, তার হার্টটা ইনজুর হয়ে গেছে। দিস মিনস এটা সাধারণত 12 ঘন্টার পর থেকে 7 দিন পর্যন্ত এরকম থাকে। অ্যান্ড টি ইজ অলসো ইনভার্টেড, ইস্কেমিক একটা চেঞ্জ চলতেইছে এখানে। এখানে আমরা আর স্টেপ্টোকাইনেস কিংবা আরটিপিএ, রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিন অ্যাক্টিভেটর, অথবা পিসিআই, এগুলা করি না, সাধারণত করা হয় না। কারণ এই জায়গাটা, কারণ অলরেডি দ্যাট পার্ট ইজ নেক্রোসড। তখন আমরা কি করি, যেটুকু রিমেইনিং সেল আছে যদি বেঁচে টেঁচে থাকে, এই জন্য কি করা হয়, এই সময় একটা এনক্সোপারিন দেওয়া হয়, লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়া হয়। এই পার্টে লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়া হয়, যেন কিছুটা যদি মুখ খোলে, কিছুটা যদি সার্ভাইভ করে, বেনিফিট অফ ডাউট। 2 নম্বর, অনেক সময় যে পেশেন্টটাকে আমরা স্টেন্টিং করি, যে ন্যারোইং হয়ে গেছে, যে স্টেন্টিং করে কিছুটা ওই এলাকাটায় ব্লাড সাপ্লাই বাড়ায় দিয়ে আমরা আবার কিছুটা ইমপ্রুভ করতে পারি কিনা, এটাই, ঠিক আছে? এখানে তাহলে এই এই জায়গায় আমরা কিন্তু আর স্টেপ্টোকাইনেস, আরটিপিএ এগুলো দিচ্ছি না, এবং এই এলাকায় দিচ্ছি আমরা এনোক্সিপারিন এবং স্টেন্টিং। এবং তারপরে এটা হলো তোমার পার্মানেন্ট, যে যখন 7 দিন পার হয়ে গেল, দিস ইজ পার্মানেন্ট ইনজুরি অফ দ্য হার্ট, দ্যাট ইজ দ্য প্যাথোলজিক্যাল কিউএফ, দ্যাট ইজ দ্য হোল। আমি বলি এটা ব্ল্যাক হোল, এখান থেকে কোনো আলো ফেরত আসে না, সময় ফেরত আসে না। দিস ইজ দ্য ব্ল্যাক হোল, দি প্যাথোলজিক্যাল কিউ ইজ এ ব্ল্যাক হোল, নো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস produced in here, there is no muscle contraction here, this is the black hole, ঠিক আছে? হার্টের মধ্যে একটা ব্ল্যাক হোল হয়ে বসে আছে, ঠিক আছে? দিস প্যাথোলজিক্যাল কিউ, এবং সারা জীবন এটা থেকে যাবে, কারণ আমরা জানি কার্ডিয়াক মাসল ডাজ নট রিজেনারেট, সো দিস ইজ দি পার্মানেন্ট, ঠিক আছে? এই ক্ষেত্রে যেহেতু সে পার্মানেন্ট, অতএব পার্মানেন্ট যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য লাইফ লং, দ্যার ইজ সাম লাইফ লং ড্রাগ লাইক ক্লোপিডোগ্রল, অ্যাসপিরিন, অ্যান্টিপ্লাটলেট, low molecular lipid lowering drug like atorvastatin, rosuvastatin, simvastatin, and হার্টটা যেন ওই যে জায়গাটায় ফাইব্রোস্ট হয়ে গেছে, সে আবার ইলাস্টিসিটির মতো বাড়তে বাড়তে বেলুনের মতো হয়ে যায়, হার্টটা বেড়ে যায়, কারণ সে তার মাসল নাই, সে তো ফাইব্রাস টিস্যু।
কার্ডিয়াক হার্ট যখন নড়তেছে ওই জায়গাতে নড়তে পারে না, সেটা বড় বড় হইতে হইতে ইলাস্টিকের মতো বড় হয়ে যায়। দ্যাট কজেস কার্ডিওমেগালি। টু প্রিভেন্ট কার্ডিওমেগালি উই ইউজুয়ালি ইউজ ACE ইনহিবিটর, রামিপ্রিল, ইসনোপ্রিল, ঠিক আছে, এগুলো ইউজ করি আমরা। তো দিস ইজ দ্য চয়েস অফ ড্রাগ। এবং পেশেন্ট জানো হোয়াট আর দ্য কজেস অফ ডেথ in recent MI and after MI. The cause of mortality is due to cardiac arrhythmia. Sudden cardiac arrhythmia that may be ventricular fibrillation, ventricular tachycardia, ঠিক আছে, এগুলো হইতে পারে। atrial fibrillation হইতে পারে, ঠিক আছে, জানো তো ventricular গুলোতে বেশি cardiac arrest হয়। So you also have to give beta blocker in all these modalities, all these stages. বেটা ব্লকার এই যে রেট লিমিটিং, আমরা জানি হার্টের রেটটাকে কন্ট্রোল করে এবং এরিথমিয়া প্রিভেন্ট করে। সো when a patient comes with you with MI, there is some drug, আমরা অলরেডি মেনশন করছি কোথায় কোনটা, জাস্ট পড়ার জন্য। সঙ্গে সঙ্গে কিন্তু অল স্টেজে আমরা বেটা ব্লকার দিচ্ছি। আমরা আরো ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। এটা ইসিজি পেপার একটা গ্রাফিক একটা ডিজাইন করা আছে। তোমরা যখন হাতে একটা ইসিজি পেপার, এটা তোমাদের ক্লাসে আমি দেখাইতাম, ইসিজি পেপারটা জাস্ট এরকমই থাকে, একদম হুবহু। হাতের কাছে যখন নেওয়া হয় তখন দেখা যায় যে ইসিজি পেপার এরকম থাকে, যে প্রথম হাতের বাইরে 1 2 3 AVF AVL AVR এভাবে থাকে। এখানে শুধু জাস্ট রিপ্রেজেন্ট করা হয়েছে কালারিং দিয়ে, যে ইনফিরিয়রটা দেখো গ্রিন কালার করা হয়েছে, ঠিক আছে, 2 3 AVF, এটা হলো ইনফিরিয়র সারফেস অফ দি হার্ট, that is green color, that is represent the inferior surface of the heart, and that area is supplied by right coronary artery. And এখানে দেখো তুমি যে 1 এবং AVL, এটা হলো ল্যাটারাল পার্ট, এবং একই সঙ্গে 5 6, দিস অলসো ল্যাটারাল পার্ট, মনে আছে আমি দেখাচ্ছিলাম ছবি আঁকে এর আগে। সো 1 AVL 5 6, যেখানে যদি কোনো ইনজুরি হয় দ্যাট মিন লেফট সার্কামফ্লেক্স আর্টারি। যখন V1 V1 এন্টেরিয়র হবে, মাঝে মধ্যে একটু উল্টা পাল্টা হয়েছে, সেন্টারের জায়গায় সেপ্টাল টাইপ করতে, তো এন্টেরিয়র সেপ্টাল হবে, ঠিক আছে। V1 V2 3 4, দ্যাট ইজ এন্টেরিয়র সেপ্টাল, দিস ইজ সাপ্লাইড বাই লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। আর যখন 1 AVL V1 2 3 4 5 6 সবগুলো যখন এলিভেশন থাকবে, এটা কিন্তু তোমাদের পরীক্ষার হলে আছে, সেটা হলো পুরা লেফট করোনারি আর্টারি গোড়া চলে গেছে, মানে এক্সটেন্সিভ এন্টেরিয়র আর্টারি ইনজুরি করছে, এক্সটেন্সিভ এন্টেরিয়র ইনজুরি। তো জাস্ট এরকম, জাস্ট এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, একটু জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে হার্টের ইনফিরিয়র সারফেস 2 3 AVF এই জায়গাটা, এখান থেকে রাইট করোনারি আর্টারি আসে, ঠিক আছে। লেটারাল 1 AVL V5 6 এই এরিয়াটা, এটা লেটারাল লেফট সার্কামফ্লেক্স এখানে যায়। এন্টেরিয়র V1 2 3 4 এখানে লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি আসে। এইটুকু জাস্ট বোঝানোর জন্য আর কি তোমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এবার আমরা আসি এখানে কি পরিবর্তন দেখা যাচ্ছে, কেউ একজন বলো। যখন তো ব্যবহার করে আমি করলাম, একজন খালি উত্তরটা দাও, তাহলেই হইবে। কেউ নাই? পার্টিসিপেন্ট 29 জন, একজন বলো কি আছে, শুধু দেখো না। একটু আগে বললাম যে পরীক্ষা হলে থাকবে। ওয়ানে কি আছে? এসটি ওয়ানে নাই, ওয়ানে এসটি এলিভেশন আছে, এভিএল এসটি এলিভেশন আছে, তার মানে লেটারাল। এদিকে 5 6 সেখানেও আছে, তার মানে লেটারাল, কিন্তু না, এখানে আবার V1 2 3 4 ও আছে, তার মানে দিস ইজ এক্সটেন্সিভ এন্টেরিয়র, তার মানে লেফট করোনারি আর্টারির গোড়ায় গেছে, লেফট করোনারি আর্টারি একদম গোড়ায় ব্লক হয়ে গেছে, পুরা আর্টারি পুরা। দিস ইজ দ্য ইসিজি অফ এক্সটেন্সিভ এন্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন। কি ধরনের, কোন ফেজে আছে? আমরা তো ফেজটা একটু আগে দেখছিলাম, এটা হাইপার একুট, এটা 30 মিনিটসের মধ্যে করা, কারণ এখানে কোনো প্যাথোলজিক্যাল কিউ কিন্তু এখনো আসে নাই, স্টিল দেয়ার ইজ নো নেক্রোসিস, জাস্ট ব্লক হয়ে আছে, ঠিক আছে, সেলগুলো ইনজুড, এটা শুধু আছে। তো দিস পেশেন্ট হ্যাজ ইন গোল্ডেন আওয়ার, এখানে ট্রিটমেন্ট করলে চমৎকার একটা রেজাল্ট আসবে। ক্লিয়ার? কারো কোনো সন্দেহ? এটাই কিন্তু পরীক্ষার হলে আছে, আবার বলতেছি 1 AVL V1 2 3 4 5 6 এটাই আছে, এক্সটেন্সিভ এন্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন। হ্যাঁ, এবার দেখো এখানে কি আছে।
এখানেও 1 APL টা সেভাবে রেজ করে নাই, যতটুকু করছে তোমার হলো V234 V234 V2 দেখো দেখো একটু V2 তে দেখো, যে এটা হলো তোমার V2 V3 সরি V2 V3 V4 এই তিনটাতে ST এলিভেশন আছে। আমরা জানি এই জায়গাটা সাপ্লাই করে লেফট এন্টারিয়র ডিসেন্ডিং আর্টারি। তো দিস ইজ দি ব্লক অফ দি লেফট এন্টারিয়র ডিসেন্ডিং আর্টারি। যে এলাকায় আক্রান্ত হবে তার উল্টার দিকে কিন্তু একটা ইসকিমিক ST ডিপ্রেশন হয়, ওটাকে বলা হয় রেসিপ্রোকাল ডিপ্রেশন। এখানে দেখো রেসিপ্রোকাল ডিপ্রেশন আছে উল্টা দিকে, এটার উল্টা এটা, কারণ এটা এন্টেরিয়র, এটা আমাদের ইনফেরিয়র সারফেস। আমরা জানি 2, 3 AVF ইনফেরিয়র, আর আমরা জানি V1, 2, 3, 4 এগুলো হলো এন্টেরিয়র সেপ্টাল। তাহলে এর উল্টা দিকে এটা, যেদিকে এলিভেশন থাকবে তার উল্টা দিকে ডিপ্রেশন থাকবে, দ্যাট ইন্ডিকেট acute myocardial infarction. Which area is involved? This is the left anterior descending artery is involved. এবার তোমরা বলবো, এবার আমি আর বলবো না। ছবি দেওয়া আছে, ইন্ডিকেটর করা আছে, একজন সাহস করে বলো। নাকি কি কথা বলবো না? সিদ্ধান্ত নিছো নাকি ভিডিও রেকর্ডিং করতে দিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছ? আচ্ছা, সবাই ভিডিও রেকর্ডিং দিয়ে ব্যস্ত আছে বাইরে, এটা ভালো একটা টেকনিক। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা আসি 2, 3 AVF। এখানে দেখো যে 2, 3 এবং AVF, আমি একটু আগে বললাম 2, 3 AVF indicates inferior surface of the heart. That means that area is supplied by right coronary artery. There is ST elevation and there is, আমি বলছি inferior যদি ST elevation হয় উল্টা দিকে হবে ST depression। এখানে দেখো reciprocal ST depression আছে, that means there is acute myocardial infarction। কোন এরিয়া? inferior। তাহলে কোন আর্টারি? রাইট coronary artery। অঙ্কের মতো। এখানে কি আছে? এখানে দেখা যাচ্ছে সাধারণত আমরা দেখি 1 এও একটা ST elevation আছে, AVL ও আছে, V1, 2, 3, 4, 5 আছে, এটা এক্সটেন্সিভ MI myocardial infarction। তাহলে আমরা ম্যানেজমেন্ট কিভাবে করব? প্রথমে এটা কিন্তু সাজায় নিতে হবে, হ্যাঁ, সাজায় নিতে হবে বলতে হবে, কারণ সবসময় যখন প্রেজেন্টেশন তোমার সবাই পরীক্ষায় পড়ে যায়, কিন্তু তোমরা কিন্তু কেউ না পড়ে পরীক্ষা দাও না, সবাই দাও, বাট the marks differs in the presentation। কে কিভাবে ডেলিভারি করতেছে, এটা হলো বড় কথা। যেমন মনে করো বাসায় যখন তুমি তোমার বাবা মাকে বলো যে বাসায় ভালো খাওয়া দাওয়া করার ইচ্ছা করতেছে, দেখা যায় মা খুব সুন্দর রান্না করে, পোলাও মাংস রান্না করতেছে, সালাদ করতেছে, এই কোল্ড ড্রিঙ্কস আনছো, সবকিছু। তারপরে টেবিলের মধ্যে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে পোলাও একটা বাটিতে আছে, এতে সবকিছু থাপথুপ করে দিয়ে খাইলা। তো এই একই জিনিস তুমি যখন চাইনিজে যা খাবা, তখন দেখা যাবে যে পোলাওটা একটা বাটির মধ্যে সুন্দর করে একটা শেপ, মানে কি সুন্দর একটা উপর করে দিচ্ছে বাটি শেপ। যে সালাদটা দিচ্ছে সে টমেটোটা আবার সুন্দর করে আবার কি সুন্দর ফুলের মতো কেটে দিচ্ছে, ঠিক আছে, একটু আবার লাইটের বাসার নর্মাল লাইটটাকে একটু কমায় দিয়ে একটু চাইনিজ লাইট করে দিচ্ছে। এই যে প্রেজেন্টেশন, এই জন্য খাবারের দাম বাড়ে গেছে। একই খাবার কিন্তু যখন তুমি খাচ্ছ, সে খাবারের দাম বাড়ে গেছে। তো প্রেজেন্টেশন ডিফার, প্রেজেন্টেশনটা ম্যাটার। প্রেজেন্টেশন তুমি কিভাবে করতেছো তার উপর তোমার পরীক্ষার মার্ক নির্ভর করবে। যার ফলে যখন ম্যানেজমেন্ট আসবে তখন ডেফিনেটলি আগে প্রথম যে কথা বলবো জেনারেল ম্যানেজমেন্ট এবং স্পেসিফিক ম্যানেজমেন্ট। কারণ একটা রুগী আসার পরে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আবার আসলো আর সব করে স্ট্রেপ্টোকাইনেস দিয়ে দেবো তা না। রুগী আসবে, সিসিউতে অ্যাডমিশন করাবো, রুগীকে কমপ্লিট বেড রেস্ট দিব, হাঁটা চলা তো না, একদম বিছানা শুয়ে পড়েন, কোনো কথা নেই। প্রোপটাপ পজিশন, মাথার দিকে একটু উঁচু করে দিব 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটাকে বলা হয় প্রোপটাপ পজিশন। এবং অক্সিজেন দিব আমরা, কিভাবে দিব? হাই ফ্লো 60% অক্সিজেন দিব। স্পেসিফিক ম্যানেজমেন্ট, প্রথমে আমরা লোডিং ডোজ খাওয়াই দিব। লোডিং ডোজ খাওয়াই আমরা দুটা জিনিস খাওয়াই সাধারণত, একটা হলো অ্যাসপিরিন আর একটা হলো টিকাগ্রেলর। অ্যাসপিরিন 300 মিলিগ্রাম খাওয়া দেয় এবং সঙ্গে টিকাগ্রেলর 180 মিলিগ্রাম খাওয়া দেয়। টিকাগ্রেলর খাওয়াই আমরা 180 মিলিগ্রাম আর অ্যাসপিরিন খাওয়াই আমরা 300 মিলিগ্রাম। যদি তোমার ভবিষ্যতের কয়েকদিন পর 2 বছরের মধ্যে তোমরা চেম্বার করবা, যদি তোমার কাছে মনে হয় দিস পেশেন্ট সাফারিং ফ্রম acute MI, চেম্বারে একটা ইসিজি করো। হ্যাঁ, ST এলিভেশন আছে, কোনো সমস্যা নাই, ST এলিভেশন আসছে, জাস্ট তুমি তাকে অ্যাসপিরিন, বাজারে ইকোস্পিরিন পাওয়া যায়, কার্বা পাওয়া যায়, তুমি একটা 75 মিলিগ্রাম করে 4টা ট্যাবলেট
একটা কাগজে নিয়ে ওই হাতের কাছে তুমি তোমার চেম্বারের তালা পাবা, ওটা দিয়ে বাড়ি দিয়ে গুঁড়া করে মুখের মধ্যে ঢালে দিয়ে কোন পানি দিয়ে খেয়ে নাও, ঠিক আছে? এরপরে টিকাগুলোর আছে, ঠিক আছে? টিকাগুলো তোমার পাওয়া যায় বাজারে, মনে করো যে 90 না পাওয়া যায়, 90 মিলিগ্রামে পাওয়া যায়, ঠিক আছে? প্রতিটা কোম্পানি 90 মিলিগ্রাম করে অ্যাভেলেবেল। তাহলে টিকাগুলোর 90 মিলিগ্রাম ট্যাবলেটটা তুমি নিলা, নিয়ে তুমি ওটা 2টা ট্যাবলেট এক বাড়িতে গুঁড়া করে আবার খাওয়াই দিলা, ঠিক আছে? বাজারে টিকা গ্লেরল তো এটা মনে রাখা খুব কঠিন, এই জন্য সবচেয়ে বাজারে যেটা আছে সহজে টিকারেল আছে, সবচেয়ে সহজ মনে রাখা টিকারেল। আগে ক্লোপিড্রগলকে অ্যাডভোকেট করা হতো, যেমন এর আগের ডেভিডসনও বলা ছিল যে অ্যাসপিরিনের সঙ্গে ক্লোপিড্রগল খাওয়ান, কিন্তু দেখা যাচ্ছে যদি আমি টিকা গ্রেডর খাওয়াই দ্যাট ইজ মোর ইফেক্টিভ ইন কেস অফ একুটেমাই দেন ক্লোপিড্রগল, যার ফলে একটু চেঞ্জ হয়ে গেছে। তাহলে প্রথমে আমরা কতটুকু খাচ্ছি, অ্যাসপিরিন 300 মিলিগ্রাম 4টা গুঁড়া করে, আর টিকাগ্লোরার 90 মিলিগ্রাম 2টা গুঁড়া করে খাওয়াই দিলাম, খাওয়াই দিয়ে এখন আমি হসপিটালে পাঠাই দিলাম, এবং যে ডাক্তার কাছে যাবে তুমি কাগজটা লিখে দিবা যেটা আমি খাওয়াচ্ছি, এবং যে শিশুতে ঢুকবে দে উইল বি ভেরি প্লিজড, কারণ ইউ মে সেভ এ লাইফ, তুমি একজনের জীবন বাঁচাই দিছো, ঠিক আছে? কারণ ডিলে হইতে পারে, এমন হইতে পারে মনে করো আমাদের মেডিকেলে একটা রুগী আসবে কোথা থেকে, পীরগঞ্জ থেকে, আসতে লাগবে 2 ঘন্টা, তার গাড়ি রেডি করতে, গাড়ি ঠিক করতে আসতে আসতে তার 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে। সো হি মে পাস দ্য গোল্ডেন আওয়ার 30 মিনিটস, বাট ইউ সেভ দি পেশেন্টস লাইফ by giving the loading dose aspirin 300 এবং টিকাগ্লোরার 180। এবং আসার সঙ্গে সঙ্গে তীব্র ব্যথা, পেশেন্টের সিভিয়ার পেইন, এই পেইনের থেকে অনেক সময় শকে পেশেন্ট মারা যায়, পেইন শকে। এই জন্য পেইন কমাইতে হয়, চয়েস অফ ড্রাগ ইজ অলওয়েজ মরফিন, কিন্তু যদি মরফিন কন্ট্রাইন্ডিকেটেড থাকে, যদি পেশেন্টের সঙ্গে সিওপিডি আছে কিংবা এটা ইনফ্রারেমাই নাকি পেটে ব্যথা এরকম যদি কিছু থাকে, অথবা পেশেন্ট পড়ে যা মাথা আঘাত পাইছে, ইন্টারক্রানিয়াল একটু রেজ প্রেশার থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের ডাউট থাকলে আমরা প্যাথেরিনে যাব। তাছাড়া অলওয়েজ মরফিন, মরফিন ইজ দ্য চয়েস অফ ড্রাগ টু রিডিউস পেইন ইন কেস অফ acute myocardial infarction। তারপর আমি কিন্তু একটাকে বললাম বেটা ব্লকার, কারণ টু প্রিভেন্ট arrhythmia, বিকজ the cause of death of myocardial infarction is the arrhythmia. To prevent arrhythmia, there is metoprolol, the beta blocker. এটা আইভি অথবা ওরাল দেওয়া যায়, আইভি দিলে 5 থেকে 15, ওরাল দিলে 50 থেকে 100, আমরা সাধারণত 50 মিলিগ্রাম বিডি করে দিই। এবং থ্রম্বোলাইটিক থেরাপি, থ্রম্বোলাইটিক থেরাপি স্ট্রেপ্টোকাইনেস, স্ট্রেপ্টোকাইনেসের লিমিটেশন কি, সিভিয়ার অ্যালার্জি হয়, এই যে আমরা আগে হাইড্রোকর্টিসন দিয়ে দিই, অথবা পেশেন্টের যদি এর আগে কিছুদিনের মধ্যে 5 বছরের মধ্যে স্ট্রেপ্টোকাইনেস দেওয়া থাকে তাহলে আর দেওয়া যায় না, সেক্ষেত্রে আরটিপিএ, রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিন ইনহিবিটর, দিস ইজ অলসো এ ভেরি ভেরি গুড ড্রাগ। এবং স্পেসিফিক ম্যানেজমেন্ট পরবর্তীতে, এটা লেট, ওটা আর্লি, লেট, এখন রুগী ভালো হয়ে গেছে বাড়িতে পাঠাই দিব, অথবা স্পেসিফিক ম্যানেজমেন্ট দেরি করে আসছে রুগী, আমরা সেই গোল্ডেন আওয়ার 12 ঘন্টা পার হয়ে আসছে, গাড়িটা রেডি করতে, উত্তরবঙ্গের লোক হাতে টাকা নাই, গরু ছাগল বিক্রি করতে করতে, টাকা জোগাড় করতে, কারিতাস থেকে এনজিও থেকে লোন করতে করতে একদিন পার হয়ে গেছে, রুগী আসছে বুকে ব্যথা নিয়ে, তুমি দেখলা কবে থেকে ব্যথা, এই দেখা গেল 2 দিনের ব্যথা, বুকে এসটি এলিভেশন, ফিজিক্যাল কিউ চলে আসছে, তুমি তার স্ট্রেপ্টোকাইনেস দিতে পারতেছো না, পেইন যদি থাকে মরফিন, এবং তাকে অ্যাসপিরিন টিকাগুলোর লোডিং ডোজটা দেওয়ার পর একটু আবার ডেইলি বেসিসে দিব। এখানে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন দিব, দ্যাট ইজ দি ইনোক্সোপারিন, লেটেস্ট আছে ফন্ডাপেরিনক্স, এটাও খুব ভালো কাজ করে, বাট ইট ইজ কস্টলি। নেক্সট স্টাটিন, লিপিড লোয়ারিং ড্রাগ, স্টাটিন সবচেয়ে বেশি চলে হলো তোমার অ্যাট্রোভাস্টাটিন, সেকেন্ড রোসুভাস্টাটিন, সিমভাস্টাটিন আমরা ইউজ করি না। বেটা ব্লকার অলওয়েজ টু প্রিভেন্ট অ্যারিথমিয়া, এস ইনহিবিটর টু প্রিভেন্ট কার্ডিয়াক রিমডেলিং, হার্টটা যেন বাড়তে বাড়তে ফুটবলের মতো না হয়ে যায়। তাহলে স্যার এরপরে স্যার প্রশ্ন করবে যে এটা যে হসপিটালে ঢুকলো তীব্র বুকে ব্যথা, ইসিজি তো নর্মাল, কারণ 50% ক্ষেত্রে ইসিজিতে এমআই আসে, তাহলে তুমি কি করবা? স্যার কার্ডিয়াক মার্কার করবো। কি কি কার্ডিয়াক মার্কার আছে? ট্রোপোনিন আই অ্যান্ড ট্রোপোনিন টি। ট্রোপোনিন টি উল্লেখ না করলে হয়, ট্রোপোনিন আই ইজ মোর স্পেসিফিক। ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ, সিপিকে, এটাও অত না, আমরা জানি এসটিএইচজিওটি এটা লিভার এনজাইম, এটাও বাড়ে, এলডিএইচ এটাও বাড়ে, কিন্তু এগুলো আসলে কার্ডিয়াক স্পেসিফিক না, কিন্তু বাড়ে। অতএব যদি বলতে চাও ট্রোপোনিন ছাড়া কি আছে, দামাদাম বলতে হবে সিপিকে, এসটি, এলডিএইচ, কারণ এটা পোস্ট গ্রাজুয়েশনে তোমাদের আসে যে কোন কোন কার্ডিয়াক মার্কার বাড়ে।
তোমার তো মাথায় আছে এসটি আর এসজিওটি তো লিভারের, এটা আবার হার্টে বাড়বে কি জন্য? তাহলে ধরা এলডিএইচ বাড়ে কোথায়, দেখা গেল যে লিম্ফোমাতে বাড়ে, আরো অনেক কিছুতে বাড়ে, এখানে আবার বাড়লো কেন? তখন ধরো সিপিকে থেকে ডার্মাটোমাইসাইটিস পলিমাইসাইটিসে বাড়ে, এখানে আবার বাড়বে কেন? কিন্তু এখানেও বাড়ে, কিন্তু নট স্পেসিফিক। সিপিকে যেমন মোর স্পেসিফিক ফর ডার্মাটোমাইসাইটিস পলিমাইসাইটিস, এসটি এসজিওটি যেমন মোর স্পেসিফিক ফর লিভার ডিজিজ, LDS is more specific for lymphoma or hematological disorder. যার ফলে কার্ডিয়াক আই is more specific for cardiac মানে কার্ডিয়াক ইনজুরি। এটা মনে রাখতে হবে। আমরা কার্ডিয়াক একটুখানি আমি বললে খুশি, অন্যগুলো অনেক স্যার শুনতে চাই। তো কমপ্লিকেশন কি? যদি ট্রিটমেন্ট ঠিক মতো না করো তাহলে হোয়াট উইল বি দ্য কমপ্লিকেশন অফ মাইক্রো ইনফেকশন? আমি অলরেডি বলছি কমপ্লিকেশন 1 নম্বর যেটা ফ্যাটাল, যেটার জন্য কারণে পেশেন্ট মারা যাবে, সেটা দ্যাট ইজ অ্যারিথমিয়া। কোনটা? ভেন্ট্রিকল। সাধারণত এট্রিয়াল অ্যারিথমিয়া তেমন কিছু হয় না, একটু পেশেন্ট অস্বস্তি বোধ করে, এট্রিয়াল ফিব্রিলেশন বোধ করে, কিন্তু ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া ইজ ভেরি টাফ টু ম্যানেজ। ঠিক আছে, ইট মে কজেস ডেথ, কার্ডিয়াক অ্যারেস্ট, ভেন্ট্রিকুলার টেহিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, হার্ট ব্লক। কমপ্লিকেশন অফ এমআই, হার্ট ফেলিওর, সাডেন একদম হার্ট কাজ করা বন্ধ করে দিল, ফেলিওর করে গেল। কার্ডিওজেনিক শর্ট, কাজ করা বন্ধ করে দিল, নো পালস, নো ব্লাড প্রেশার, কোল্ড ক্লামি স্কিন, পেশেন্ট ইজ ইন শক। এবং নেক্রোসিস হওয়ার পর যে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায় বিভিন্ন জায়গায়, তার মধ্যে পেপিলারি মাসলের এরিয়া সাপ্লাই বন্ধ হয়ে গেলে দ্যাট মে কজ রাপচার অফ দি পেপিলারি মাসল অর ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম অর ভেন্ট্রিকুলার ওয়াল, দ্যাট ইজ ডিভাস্টেটিং কমপ্লিকেশন। কারণ পুরো হার্টের একটা ওয়াল নেক্রোসিস হয়ে গেল, পাম করে দেখা গেল ফেটে গেল, ওখান থেকে ব্লাড আসে পেরিকার্ডিয়ামে জড়া হয়ে গেল, কার্ডিয়াক টেম্পারেট হয়ে পেশেন্ট শক। দিস ইজ ডিভাস্টেটিং কমপ্লিকেশন। এবং দেখা যায় পরবর্তীতে ধীরে ধীরে যদি ট্রিটমেন্ট করা হয়, ভেন্ট্রিকুলারটা ফুলে ফুলে বেলুনের মতো ফুলে ফুলে ভেন্ট্রিকুলার এনিউরিজম হয়ে যায়। এই জন্য আমরা এসি ইনহিবিটর দিই। এবং পরবর্তীতে যে জায়গায় ইনফেকশন হচ্ছে আবার ওই জায়গায় রি-ইনফেকশন হতে পারে, এটাকে বলা হয় পোস্ট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সিনড্রোম। দিস ইজ দ্য কমপ্লিকেশন অফ এমআই। এটা তোমাদের শর্ট নোট আসে, প্রায় রিটেনে শর্ট নোট আসে। হ্যাঁ, এটা বলো, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? আচ্ছা, আমি বলে দিই, যেহেতু তোমরা কেউ নাই, রেকর্ড করতেছো, পরে দেখবা। আচ্ছা বলি, এখানে দেখো যে এখানে পি এবং আর এর মাঝখানে কোনো সম্পর্ক নাই, কমপ্লিট ডিসোসিয়েশন অফ দ্য পি আর রিলেশনশিপ। মানে কি আছে, কিন্তু পি মানে আর আর ঠিক আছে, পি পি ঠিক আছে। ঠিক আছে, মনে করো যে এই একটা পি, এটা পি, ডিস্টেন্স ঠিক আছে, এই পি পি ঠিক আছে, এখানে একটা পি ঠিক আছে, এই পি 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 ঠিক আছে, আবার আর আর ঠিক আছে, এ আর ঠিক আছে, ডিস্টেন্স এ আর ডিস্টেন্স ঠিক আছে, পি পি ডিস্টেন্স ঠিক আছে, আর আর ডিস্টেন্স ঠিক আছে, কিন্তু পি আর এর তো সম্পর্ক নাই। এখানে পি আর গায়ে লাগিয়ে গেছে, আর এই পি আর কত বড়, এই পি আর ডিস্টেন্স আবার ছোট, তার মানে কমপ্লিট ডিসোসিয়েশন হয়েছে। পি আসে এট্রিয়াম আর আর আসে ভেন্ট্রিকল, তাহলে কমপ্লিট ডিসোসিয়েশন অফ দি এট্রিয়াল ভেন্ট্রিকুলার পাথওয়ে। বাট পি চলতেছে নিজের মতো, মানে পি ঠিক মতো এট্রিয়ামটা ঠিকের মতো, এসএনও ঠিকের মতো নিজের মতো কাজ করতেছে, আর ঠিক আছে, অথবা আর নিজের মতো কাজ করতেছে, কমপ্লিট ডিসোসিয়েশন হয়ে গেছে। কমপ্লিট মানে কমপ্লিট হার্ট ব্লক, কমপ্লিট হার্ট ব্লক। তাহলে কজ কি কমপ্লিট হার্ট ব্লকের? নাম্বার 1 হলো ইনফেরিয়র মায়োকার্ডিয়াল ইনফেকশন, কারণ আমরা জানি আমাদের হার্টের এসএ নোড এবং এভি নোডকে মেইনলি সাপ্লাই করে রাইট করোনারি আর্টারি, রাইট করোনারি সাপ্লাই করে। আরেকবার একটু বুঝালে ভালো হতো স্যার। আচ্ছা, ইসিজিতে যখন তুমি তাকাবা, প্রথমে দেখবা যে সবসময় একটা নর্মাল ইসিজিতে পি ফলোড বাই কিউআরএস, এবং পিআর ইন্টারভেলটা সব জায়গায় একটা সমান থাকে। কিন্তু এক্ষেত্রে দেখবা যে একটা জায়গায় একরকম পি, একটা জায়গায় একটা পি, যেমন এই পি আর এই আর, কোথাও এই পি মাঝখানে কোনো কিউআরএস নেই, আবার পি চলে আসছে, তারপরে কিউআরএস কমপ্লিট, আবার একটা পি চলে আসছে, এখানে একটা পি চলে আসছে, আবার এখানে একটা পি আসছে, এই পি কিউআরএস মধ্যে ঢুকে গেছে, পির মধ্যে ঢুকে গেছে। তাহলে পি গুলো মানে পি গুলো আসে এট্রিয়াম থেকে, তার মানে এট্রিয়াম একটা ছন্দে কাজ করতেছে। আবার আর আর আসে ভেন্ট্রিকল থেকে, এ আর এর মধ্যে ডিস্টেন্স ঠিক, এ আর এর মধ্যে ডিস্টেন্স ঠিক, এ আর এর মধ্যে ডিস্টেন্স ঠিক, মানে আর ভেন্ট্রিকল থেকে আসতেছে, ভেন্ট্রিকল নিজস্ব ছন্দে কাজ করতেছে। কিন্তু পি থেকে যে আর এ যাবে একটা ছন্দ, যে পি এর সঙ্গে সঙ্গে যে আর, মানে পি এর সঙ্গে সঙ্গে যে আর হওয়ার কথা নাই, কোথায় পি আর কোথায় আর, এই কত বড় গ্যাপ, এখানে কত বড় গ্যাপ, কত বড় গ্যাপ, মানে কমপ্লিট ডিসোসিয়েশন অফ দি এট্রিওভেন্ট্রিকুলার ইলেকট্রিক্যাল পাথওয়ে, কমপ্লিট ডিসোসিয়েশন হয়েছে। কোনো পি আর মানে এসএ নোড আর এভি নোডের মধ্যে কোনো সম্পর্কই নেই। এভি নোড এভির মধ্যে, এসএ নোড এভির মতো চলতেছে, এভি নোড এভির মতো চলতেছে, তারা আবার চলতেছে, তারা আবার নিজস্ব ছন্দে চলতেছে। কিন্তু
যেহেতু এসি নট এভি নট থেকে এভি নটে ইম্পালসটা আসবে, এভি নট জোরে চলবে তার সঙ্গে তাল মিলে, কিন্তু না ইম্পালসটা না আসার ফলে কমপ্লিট ডিসোসিয়েশন হলে ভেন্ট্রিকলটা আস্তে আস্তে চলতেছে, স্লো চলতেছে, যতটুকুলো পি তার চেয়ে আস্তে আস্তে চলতেছে। এটা হলো কমপ্লিট ডিসোসিয়েশন অফ দি এট্রিওভেন্ট্রিকুলার পাথওয়ে, দ্যাট ইজ কমপ্লিট হার্ট ব্লক। কজ হলো একিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আমরা জানি এসি নোড এভি নোডকে সাপ্লাই করে রাইট করোনারি আর্টারি, রাইট করোনারি সাপ্লাই করে ইনফেরিয়র সারফেস, অতএব ইনফেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলেই প্রথম কমপ্লেন সমস্যা হবে কমপ্লিট হার্ট ব্লক। আর একটা হলো বয়সকালে ব্যাটারি আর কতদিন চলে, আফটার 60, 70, 80 দেখা যায় আর এসি নোড এভি নোড ফাইব্রোস হয়ে গেছে, কতদিন চলবে ব্যাটারি? ব্যাটারি তখন দেখা গেছে যে বয়স ডিজেনারেটিভ কজ, স্যানাইল কজ, ফাইব্রোসিস হয়ে যায় এবং ক্যালসিফিকেশন হয়ে যায়। সেক্ষেত্রে লাইফ লং যে ব্যাটারি নষ্ট হয়েছে বাইরে থেকে ব্যাটারি সাপ্লাই করা হয় হার্টের মধ্যে। কিছু কিছু ক্ষেত্রে কার্ডিও মায়োপ্যাথি, রেয়ার কেস এগুলা, মায়োকার্ডাইটিস, ইনফ্লামেশন, সাম ড্রাগ, ডিগক্সিন, বেটা ব্লকার, অ্যামিয়াডোরন এবং কার্ডিয়াক সার্জারি, অপারেশন করার পর দেখা যায় এসি নোড এভি নোড ইনজুরি হলেও এটা হতে পারে। কিন্তু মোস্ট কমন হলো একুট ইনফেরিয়র এমআই, সেকেন্ড ডিজেনারেটিভ। ট্রিটমেন্ট কি? যদি একুট ইনফেরিয়র এমআই হয় টেম্পোরারি পেসমেকার বসাই দিব, হার্টটা যদি রিক্লারেশন করা যায়, হার্ট সিনক্রোনাইজ হয়ে গেল, আবার ঠিক হয়ে গেল, টেম্পোরারি পেসমেকার তুলে ফেলে দেবো। আর যদি না হয় কিংবা যদি ডিজেনারেটিভ ফাইব্রোসিস হয়ে যায়, ক্যালসিফিকেশন হয়ে যায়, বয়স্ক মানুষ পার্মানেন্ট ততদিন বাঁচি আছে, পেসমেকার বসাই দিব, বাইরে থেকে ব্যাটারি বসাই দিব। ঠিক আছে, এইবার বলো কিছু চোখে পড়ে? কি মনে হচ্ছে? আচ্ছা আমি বলি, ঠিক আছে, তোমরা আর আর ইন্টারভেল গুলো দেখো। আর আর ইন্টারভেল কি সব জায়গায় একরকম আছে? না স্যার। নাই। মনে করো যে এই আর আর ইন্টারভেল গুলো সব জায়গায় সমান নাই। এখানে যেমন এই আর নিচেরটা, এখানে কত বড় গ্যাপ, এখানে কত বড় গ্যাপ, এখানে কত বড় গ্যাপ, কিন্তু এদিকে আবার ছোট ছোট হয়ে গেছে। আবার এখানে মাপ নাই, হ্যাঁ সমান নাই, তার মানে ইররেগুলারলি ইররেগুলার। আর ওয়েভ ইজ ইররেগুলারলি ইররেগুলার, দ্যার ইজ অ্যাবসেন্ট অফ পি ওয়েভ, কোনো জায়গায় পি ওয়েভ নেই। তাহলে যখন ইররেগুলারলি ইররেগুলার হয়, মনে করো তোমাদের ক্লাস প্রতিদিন হয়, কিন্তু একটা ছেলে সোমবার করে আসে না, সে কোচিং করায়, ঠিক আছে, কোচিং এ তার সকালবেলা স্পেশাল ক্লাস নেয়, নাম করা কোচিং, সে কোচিংবিদ, তাহলে অতএব সে সোমবার করে আসে না, সে রেগুলারলি ইররেগুলার, সে হিসাব আলাদা। সেটা সাধারণত দেখা যায় এর ভেন্ট্রিকুলার বাইগেমিনি ট্রাইজেমিনিতে হয়। কিন্তু যে কোনো ঠিক নাই, কোন দিন আবার ডাক পড়বে সঙ্গে সঙ্গে চলে যাবে যে ভাই আসেন আজকে একটা স্পেশাল ক্লাস নেন, ছাত্রছাত্রী আসছে, তখন সে দেখা গেল ওই দিন ক্লাস বাদ দিয়ে সে ডাক্তারদের হবু ডাক্তারদের ক্লাস নিতে গেছে। এরকম সংখ্যা যখন বাড়া যায়, ফ্রিকুয়েন্টলি সে অ্যাবসেন্ট থাকতেছে, কোনো ডেট নাই, তখন ওটা হলো ইররেগুলার। ঠিক আছে, এটা হলো এট্রিয়াল ফিব্রিলেশন। বুঝা গেছে? ঠিক আছে, তার মানে হলো কোনো আরের সঙ্গে কোনো আরের সম্পর্ক নাই, এক একটা জায়গায় এক রকম আর আছে, এটা হলো এট্রিয়াল ফিব্রিলেশন। তো সাধারণত এট্রিয়াল ফিব্রিলেশন যখন আমরা করি, কনফার্ম করি, তখন আমরা প্রথমে কি সেদিন আমি বলছিলাম কি, যে আমরা প্রথমে পরীক্ষা হলে বসলেই, যে বসুক, আমি বসলে তো অবশ্যই, সাকি স্যার বসলে এবং রংপুর থেকে আশরাফ স্যার বসলেও যেটা করবে, আস্তে করে লিফটটা আগে বলবো ডায়াগনোস কি, বলবে এট্রিয়াল ফিব্রিলেশন, কজ কি, কজ গুলো বলবে, তারপর বলবে যে হার্ট রেটটা কত, সে বলবে তুমি হিসাবটা বার করে দাও। এই হলো 4টা গদবাধা কোশ্চেন, এট্রিয়াল ফিব্রিলেশনে 4টা গদবাধা কোশ্চেন, এবং 4টা সব স্যারের কাছে গদবাধা কোশ্চেন, উপায় নেই। এই ট্রেসিংটা দিয়ে বলবে হার্ট রেটটা আমাকে বার করে দাও। তো আমরা কি শিখছিলাম? হার্ট রেট মনে আছে? আমরা আজকে ডান দিক থেকে শুরু করি। কত ঘর বনিব মনে আছে? 30 ঘর, তাই না? নাকি একটা ছোট ঘর কত 0.04 seconds. 0.04, তাহলে 5টাতে কত হবে তাহলে? 0.2, তাই না? 1 2 3 4 5, 5টাতে হবে তোমার 0.2, তাই না? তাহলে এরকম আমরা 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, 30টা তো আছে দেখি।
তো বাসে বসে 30টা লিটার, আচ্ছা 30টা আছে এখানে, একদম পারফেক্ট 30টা ঘর আছে। তাহলে কয়টা আর ওয়েভ আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে। তাহলে আমাদের হার্ট রেট কত হইলো? বলো, কে যেন কথা বলতেছিল? 1 মিনিট। এই হার্ট রেট কোনদিন 1 মিনিট হয় দাদা? হার্ট রেট হবে, মনে করো আমাদের নর্মাল হার্ট রেট কত, 72 পার মিনিট, তাই না? তো এখন আমরা 1 মিনিটের মধ্যে বার করব, ঠিক আছে? এখন 30 ঘরের মধ্যে 30 ঘরে কত সেকেন্ড হয়? একটা ছোট ঘরে হলো 0.4, তাহলে একটা লার্জ ঘরে হলো 5 দিয়ে 5 পয়েন্ট গুণন 5 গুণন 04 এগুলো 0.2, তাই না? তাহলে কত হলো? 6 সেকেন্ড। 6 সেকেন্ড। 6 সেকেন্ড 1 মিনিট হলে কত গুণ দিতে হবে? স্যার 10 দিয়ে 10 দিয়ে 10 গুণ দিয়ে। দিতে হবে। তাহলে এখানে আমরা পাইলাম কয়টা? আর 10টা। 10টা। 10 দিয়ে গুণ দিলে 1 মিনিটের মধ্যে পাওয়া যাবে। তাহলে এখানে 6 সেকেন্ডে আছে 10টা, অতএব 60 সেকেন্ডে থাকবে 10 গুণ 10 10 এ 100, তাহলে হার্ট রেট 100। 100টা 100 হ্যাঁ 100, ঠিক আছে? এটা একটা ফিব্রেশন। দেখো এবার তাহলে স্মল স্কোয়ার ইকুয়াল টু 0.04 লার্জ স্কোয়ার 5 দিয়ে গুণ করলে 0.26, 30 দিয়ে গুণ করলে 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ডে হলো 10টা, তাহলে 60 সেকেন্ডে 10 গুণ করলে 660 সেকেন্ড, তাই না? এটা বোঝা গেছে তো? না বুঝলে আবার দেখো, আবার জিজ্ঞেস করো। আমি যদি পরীক্ষা হলে বসি আর এইটা আমাকে না বুঝাই দিলে, জি স্যার কিংবা জি স্যার বলা আছে এইটা অঙ্ক না বুঝাই দিলে পাস করা হবে না, বুঝছো না? যতই ওইদিকে কাঁপাওয়া, যতই ইয়া স্যার করো। কস কেটে আসতেছে স্যার। বলো, মানে 30টা ঘর মাপবা, 30টা ঘর মাপে তারপরে তুমি ইয়া করবা। আচ্ছা, কজ কি? কজ আবার আসি, কজ অফ ক্রনিক এট্রিয়াল ফিব্রিলেশন। এটা তোমাদের আমি যেহেতু পরীক্ষার হলে ধরবো, এটা আমি সামনাসামনি আবার বলবো, কারণ এখানে 30টা ঘর যেটা দিছে এটা সঠিক না, এটা ছোট স্মল স্কোয়ার দিছে। এটা হবে লার্জ 30টা ঘর হবে। ওখানে যে 10টা ঘর, ওটা একটু প্যাঁচ করছে ওরা, ওটা আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না আমার, নেট থেকে নামানো তো, এটা আমি কারেকশন করে দিব। এটা তোমাদের আমি ক্লাস দেবো। আমি বলছি যে পরীক্ষার আগে তোমাদের ইসিজি আমি ক্লাস সরাসরি নিব, কারণ ইসিজি প্রথমে বসতে তো, এখানে মিস্টেক হয়ে গেলে হবে না, ঠিক আছে? এই অনলাইনে ক্লাস নিলে একটা সমস্যা। আচ্ছা, তাহলে কজ কি এট্রিয়াল ফিব্রিলেশনের? এট্রিয়াল ফিব্রিলেশনের কজ বিদেশি বইগুলোতে প্রথমে লেখা আছে ইসকেমিক হার্ট ডিজিজ, ডেভিডসনে, আমেরিকার বইতে। কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে সিজন আলাদা। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে 1 নম্বর কজ ইজ ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ। অলওয়েজ বলতে হবে ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ, মোস্ট কমনলি মাইট্রাল স্টেনোসিস, এমএস। সেকেন্ড হলো ইসকেমিক হার্ট ডিজিজ, তারপরে থাইরয়েডক্সিকোসিস, হাইপারটেনশন, লো এট্রিয়াল ফিব্রিলেশন। অলওয়েজ রিমেম্বার দিস 5 কজেস। তুমি যে সাবজেক্টে পড়ো, মেডিসিন সাবজেক্ট গাইনি, একমাত্র রোগী দেখা বাদ দিয়ে যদি অন্য সাবজেক্টে যাও তাহলে তো কথা নাই, কিন্তু তাছাড়া তোমাকে পোস্ট গ্রাজুয়েশনের প্রত্যেক পরীক্ষায় প্রত্যেক ভাইয়া বোর্ডে এটা প্রশ্ন করবে। যখনই তুমি ইসকেমিক হার্ট ডিজিজ প্রথমে বলবা, 0 একটা দিয়ে ছেড়ে দিবে, কারণ 1 নম্বর কোশ্চেনে আছে ক্রনিক রিউমেটয়েড হার্ট ডিজিজ। তোমাদের এসএকিউ আছে না, শর্ট কোশ্চেন, যেটা কোশ্চেন টিক চিহ্ন দেওয়া, পরীক্ষা হলে ছবি দিয়ে পিকচার দিয়ে যে ছবি দিয়ে যেটা আসে প্রতি বছরে, মানে এক টাইম পর করে এট্রিয়াল ফিব্রিলেশন একটা ইসিজি দেয়। এখানে বলা থাকে যে হোয়াট আর দ্য কজেস অফ দিস স্ট্রেসিং। তখন তোমরা প্রথমে সবাই কিন্তু আনসার দাও, এটা লতায় পাতায় মানে অ্যামালগাম করে একটা অ্যান্সার দিয়ে আসো। সবাই বলে আমি সব আনসার দিছি, কিন্তু আমাদের কাছে অ্যান্সার শিট দেওয়া হয় একদম 1 নম্বরে ক্রনিক রিউমেটয়েড হার্ট ডিজিজ, 2 নম্বরে ইসকেমিক, 3 নম্বরে থাইরয়েডক্সিকোসিস, 4 নম্বরে হাইপারটেনশন, 5 নম্বরে লো এট্রিয়াল ফিব্রিলেশন। কিন্তু তুমি 1 নম্বরে লিখছো ইসকেমিক, 2 নম্বরে লিখছো হাইপারটেনশন, 3 নম্বরে লিখছো লোন, 4 নম্বর 5 নম্বরে লিখছো থাইরয়েডক্সিস, একটা বড় একটা জিরো। যার ফলে বার হয়ে আসে যখন বলে স্যার পরীক্ষা তো ভালোই দিলাম, রেজাল্ট বাড়ার সময় যখন ফেল, তখন হয়ে যায় মনটা খারাপ, আমি তো ঠিকই দিছিলাম। কিন্তু এই ঠিক সে ঠিক না। 1 নম্বরে হবে ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ, 2 নম্বরে ইসকেমিক হার্ট ডিজিজ, 3 নম্বরে থাইরয়েডক্সিকোসিস, 4 নম্বরে হাইপারটেনশন, 5 নম্বরে লো এট্রিয়াল ফিব্রিলেশন। এটা মনে রাখতে হবে, কোনো উপায় নাই
পরিবর্তন করার উপায় নাই, কারণ আনসার শিটটা আমাদেরকে দেওয়া হয়, যদি এই আনসারের সঙ্গে মিলায় আপনি মার্ক দিবেন, আনসার শিটের সঙ্গে মেলে নাই 0। এবং ওইবারে প্রচুর ফেল করছিল, পরের ছেলেগুলো সব মানে কভার করছে, বুঝতে পারছে, কারণ ঘুরে ফিরে একই কোশ্চেন দেয়, তো ঘুরে ফিরে সবসময় ঘুরে ফিরে একই কোশ্চেন দেয়, টিচাররা একই কোশ্চেন করে, স্টুডেন্টরা একই ভুল করে, বারবার একই হয়। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তারপরে নেক্সট আমরা আসি। কমপ্লিকেশন কি, যদি আমি ট্রিটমেন্ট না করি তাহলে ওখানে যে হার্টের মধ্যে ব্লাডটা টার্বুলেন্স হচ্ছে, দেখা যায় ওখানে এম্বোলিজম ডেভেলপ করে এবং পেশেন্টের ওখান থেকে স্ট্রোক ডেভেলপ করে সিস্টেম। আবার কিছু কিছু পালমোনারি এম্বোলিজম করে, যখন তোমার লেফট ভেন্ট্রিকল থেকে কোনো এম্বোলিজম যাবে, ওটা যায় দেখা যায় স্ট্রোক করে, অথবা হাতে পায়ে তোমার ইস্কেমিক চেঞ্জ করে, ব্লক হয়ে যায় আর্টারি। অথবা রাইট হার্ট থেকে যদি হয় তাহলে লাংসের মধ্যে যায়, ওটা পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করে, পালমোনারি ইনফেকশন করে, অর্থাৎ পেশেন্টের দেখা যায় হার্ট ফেলিওর ডেভেলপ করে। ম্যানেজমেন্ট কিভাবে করব? অবশ্যই যেটা হার্টটা ইরেগুলার যাচ্ছে, অর্থাৎ তাকে কন্ট্রোল করতে হবে, হার্ট রেটটাকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। যেমন বেটা ব্লকার, ডিগক্সিন, চয়েস অফ ড্রাগ হলো ডিগক্সিন, এখানে আমরা ডিগক্সিন 1 নম্বর চয়েস, 2 নম্বরে বেটা ব্লকার। অ্যান্টিকোয়াগুলেন্ট, যেন হার্টের মধ্যে টার্বুলেন্ট ফ্লোতে যেন কোনো থ্রম্বাস তৈরি না হয়, এই জন্য যেটা আমরা দিব সেটা হলো ওয়ারফেরিন। অনেক সময় আর কিছু তত্ত্বগত কথা আছে, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, ডায়ুরেটিক দিয়ে আমরা হার্ট ফেলিওরে, পেনিসিলিন দিয়ে যেটা প্রিভেন্ট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। তো আমার কাছে মনে হয় এটুকুই, তোমাদের এর বাইরে কিছু দেওয়া হয় না। একুডেমায় কমপ্লিট হার্ট ব্লক, একুডেমায় 2টা দেওয়া হয়, একটা এক্সটেন্সিভ এন্টেরিয়র এলএডি আর ইনফেরিয়র এমআই 3টা দেওয়া হয়, সঙ্গে থাকে তোমার হলো কমপ্লিট হার্ট ব্লকের একটা ইসিজি, আর একটা আছে তোমার হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের 3-4টা ইসিজি। এই যে এর বেশি পড়াবো না, যেটুকু পরীক্ষায় আসে সেটুকুই, আর সামনাসামনি দেখলে 2-1টা, কারণ যেটা প্রয়োজন শুধু সেটুকুই পড়ানো, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন নাই? আচ্ছা, কোশ্চেন না থাকলে শেষ করব, ঠিক আছে। কোশ্চেন না থাকলে শেষ করব। এর মাঝখানে শুনছে তো ফোন আসছে, মনে হয় এবার ঢাকায় কি হলো দেখি একটু ফোন করে, খুব প্যারায় আসছি। কয়েকদিন 15 দিন আগে আমার এক ভাগ্নি মারা গেছে, ছোট 2টা বাচ্চা রেখে। আমি যে ফ্ল্যাটে থাকি তার উপরে দোতলায় একজন মারা গেছে, কোথাও ভর্তি করাতে পারেনি, অক্সিজেনের জন্য মারা গেল বেচারা। খুব মানে হতাশ হয়ে আছি, বুঝছো। মনে হচ্ছে যে এই বয়সটা যে তোমাদের বয়সে থাকতাম তাহলে খুব ভালো হতো, এত টেনশন থাকতো না, নিজেকে নিয়ে পেনিক লাগে। হাইপার টেনশন, ডিসলিপিডেমিয়া, ব্রঙ্কিয়াল অ্যাজমা, মোটামুটি যে কটা হাই রিস্ক আছে সবগুলো আছে। তারপরেও মনে করো করোনা ওয়ার্ডের রাউন্ড, জেনারেল ওয়ার্ডের রাউন্ড, রুগী দেখা, বুঝছো। দোয়া করবা আমাদের জন্য, আর পড়াশোনা করবা। সবাই তোমরা ভ্যাকসিন নিলে ইনশাল্লাহ আমি একটা হলেও তোমাদেরকে সরাসরি ইসিজি ক্লাস করাবো এবং হাতে ধরে করাবো। আমি যে ইসিজি গুলো আছে তোমাদের হাতে হাতে দিয়ে করাবো। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, সাবধানে থাকবেন স্যার, ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত তোমাদের দোয়া এখন পর্যন্ত ভালো আছে, তার দেখো পড়ার ইচ্ছা। দোয়া করবেন স্যার আমাদের জন্য সবার, ঠিক আছে জি। আচ্ছা, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।